কখনো ভেবে দেখেছেন এমনও একজন কবি থাকতে পারেন যার লেখা প্রায় ২০০ বছর পরেও আমাদের জীবনের সবচেয়ে গভীর প্রশ্নগুলোকে নাড়া দিয়ে যায়? আজ আমরা কথা বলবো সেই মির্জা গালিবকে নিয়ে, যার কবিতা শুধু প্রেম বা বিরহের নয়, বরং জীবনের সংকট আর অনিশ্চয়তার এক অসাধারণ আয়না। এই একটা প্রশ্ন দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু করা যায়। যা ঘটে গেছে বা যা সত্যি, তার বাইরে গিয়ে প্রশ্ন করার যে সাহস, এটাই হলো গালিবের আসল পরিচয়। তিনি শুধু যা ঘটেছে তা নিয়ে লেখেননি, যা হতে পারত সেই সম্ভাবনাগুলো নিয়েও ভেবেছেন। আর ঠিক এই কারণেই তিনি আজও এত প্রাসঙ্গিক। তো গালিবকে যদি পুরোপুরি বুঝতে হয়, তাহলে তার জগৎটাকে, মানে তার ভাষাটাকে জানাটা কিন্তু খুব জরুরি। তিনি যে ভাষায় অমর হয়ে আছেন, চলুন প্রথমে সেই উর্দু ভাষার জন্মকথাতেই একবার ঢুঁ মেরে আসি। দেখুন, কোনো ভাষা কিন্তু রাজার হুকুমে তৈরি হয় না। উর্দু ভাষার জন্ম হয়েছিল সাধারণ মানুষের মুখে মুখে, ঠিক যেন একটা নদীর মতো। এ ভাষাটা যেখানেই গেছে সেখানকার স্বাদ, গন্ধ, রং সব নিজের মধ্যে মিশিয়ে নিয়েছে। এটা ছিল আসলে নানা রকম মানুষের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম। জানেন তো, শুরুতে উর্দুর অনেকগুলো নাম ছিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে সুন্দর নামটা বোধহয় রেখতা, যার মানে হল মিশ্র ভাষা। এই একটা শব্দই যেন ভাষাটার পুরো চরিত্রটাকে বলে দেয়। এই তালিকাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। একদিকে মুঘল দরবারের ভাষা ফার্সি, আরবি, তুর্কি, আর অন্যদিকে দিল্লি আর তার আশপাশের এলাকার একেবারে মাটির কাছাকাছি ভাষাগুলো, যেমন খাড়িবলি বা ব্রজ ভাষা। এই সবকিছুর একটা ককটেলই হল উর্দু। তো এই মিশ্র ভাষার জগতে আর এক ভীষণ টালমাটাল সময় জন্ম হয়েছিল গালিবের। চলুন এবার কবিতার আড়ালের মানুষটাকে একটু চিনে নেওয়া যাক। এনার পুরো নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান, তবে সাহিত্য জগতে সবাই তাকে চেনে তার কবি নাম বা তাখাল্লুস, গালিব নামে। গালিব শব্দটার মানে হল বিজয়ী। আসলে গালিবের পুরো জীবনটাই কেটেছে ইতিহাসের এক সন্ধিক্ষণে। তিনি একদিকে যেমন মুঘল সাম্রাজ্যের শেষ জলুস দেখেছেন, তেমনি নিজের চোখের সামনে ব্রিটিশদের উত্থান আর ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর সেই সাম্রাজ্যের চূড়ান্ত পতনও দেখেছেন। তিনি ছিলেন এক বদলে যাওয়া দিল্লির জীবন্ত সাক্ষী। কিন্তু গালিব নিজেকে শুধু কবি হিসেবে দেখতেন না। তার পূর্বপুরুষরা ছিলেন মধ্য এশিয়ার তুর্কি যোদ্ধা, আর সেই যোদ্ধার আত্মসম্মান বোধটা তার মধ্যে ১৬ আনা ছিল। তিনি প্রায় বলতেন, সম্মানের জন্য তার কবি উপাধির কোনো প্রয়োজন নেই। আর এই যে আত্মসম্মান আর স্বাধীন চিন্তা, এটাই তার কবিতাকে সে সময়ের বাকিদের থেকে একেবারে আলাদা করে দিয়েছিল। তার কবিতায় যোগ করেছিল একটা নতুন দার্শনিক মাত্রা। একবার ভাবুন তো, একজন কবি এমন কথা বলছেন যে তার প্রশংসার দরকার নেই, পুরস্কারেরও পরোয়া করেন না। এমনকি তার কবিতায় যদি কোনো সোজা সাপটা অর্থ খোঁজে নাও পাওয়া যায়, তাতেও তার কিছু যায় আসে না। এটা ছিল সে সময়ের প্রথাগত কবিতার বিরুদ্ধে এক বিরাট বড় বিদ্রোহ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, কি এমন বিশেষত্ব ছিল গালিবের কবিতায়? কেন তার এই অর্থহীন কবিতাগুলোই আজ এত মূল্যবান? দেখুন, তফাৎটা ছিল একদম পরিষ্কার। তার সমসাময়িক কবিরা যখন প্রতিষ্ঠিত সত্য, প্রেম আর ভক্তির মধ্যে সৌন্দর্য খুঁজতেন, গালিব তখন ডুব দিয়েছিলেন অনিশ্চয়তার গভীরে। তিনি ঈশ্বর, জীবন, অস্তিত্ব এইসব মৌলিক বিষয় নিয়েই প্রশ্ন তুলেছেন। যা কিছু প্রতিষ্ঠিত তাকেই যেন চ্যালেঞ্জ করেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? যে উর্দু কবিতার জন্য তিনি আজ বিশ্বজুড়ে পরিচিত, তার বেশিরভাগই তিনি লিখে ফেলেছিলেন মাত্র ২০ বছর বয়সের মধ্যে। আর মজার ব্যাপার হলো, তিনি কিন্তু নিজেকে মূলত ফার্সি ভাষার কবি মনে করতেন। উর্দু কবিতা তার কাছে ছিল অনেকটা দ্বিতীয় পছন্দের মতো। তাহলে সেই প্রায় অবহেলায় লেখা কবিতাগুলোই কেন আজও আমাদের এত নাড়া দেয়? ২০০ বছর পরেও গালিব কেন এতখানি প্রাসঙ্গিক? গালিব তার সময়ের চেয়ে কতটা এগিয়ে ছিলেন তার একটা প্রমাণ দিক। তার মৃত্যুর প্রায় ৫০ বছর লেগে গিয়েছিল মানুষকে এটা বুঝতে যে তিনিই ছিলেন উর্দু কবিতার আসল সম্রাট। কারণটা খুব সহজ। গালিব কোনো একটা নির্দিষ্ট দেশ বা কালের কবি নন। তিনি কথা বলেন ভালোবাসা, হারানোর যন্ত্রণা আর সন্দেহের মতো চিরন্তন অনুভূতিগুলো নিয়ে। তিনি অনিশ্চিত সময়ে বেঁচে থাকার যে অনুভূতি, সেটাকে ভাষায় রূপ দেন। আর সবচেয়ে বড় কথা, তিনি আমাদের শেখান যে উত্তর পাওয়ার চেয়েও প্রশ্ন করতে পারাটা অনেক বেশি জরুরি। আর তাই আমরা আবার সেই প্রথম প্রশ্নেই ফিরে আসি। গালিব হয়তো আজ নেই, কিন্তু তার প্রশ্নগুলো রয়ে গেছে। যখনই আমরা কোনো প্রতিষ্ঠিত সত্যের মুখোমুখি হয়ে ভাবি, যদি এমন হতো তবে কেমন হতো, ঠিক তখনই যেন গালিব আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের চিরকালের সঙ্গী হয়ে।